আমাদের আজকের আলোচ্য বিষয় চুরি। ইন অ্যাকর্ডেন্স অফ 378 বলেছে, যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে কোনো অস্থাবর সম্পত্তি যা অন্যের দখলে রয়েছে সেই ব্যক্তির সম্মতি ছাড়া সরায়, তবে তাকে চুরি হিসেবে গণ্য করা হবে। আবারও বলছি, যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে কোনো অস্থাবর সম্পত্তি যা অন্যের দখলে রয়েছে সেই ব্যক্তির সম্মতি ছাড়া সরায়, তবে তাকে চুরি হিসেবে গণ্য করা হবে। এই ডেফিনেশন থেকে আমরা অনেকগুলো এলিমেন্ট পেলাম। প্রথমত, চুরি হতে হবে একটা অস্থাবর সম্পত্তি কিংবা মুভেবল প্রপার্টি। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে অন্যের ভোগ দখলে থাকতে হবে। তৃতীয়ত, অসম্মতি অর্থাৎ অনুমতি ছাড়া নিতে হবে, অর্থাৎ যে ব্যক্তির দখলে থাকবে তার সম্মতি ছাড়া, উইথাউট দ্য কনসেন্ট অফ দ্যাট পারসন, তার অনুমতি ছাড়া এটাকে নিতে হবে। এবং চতুর্থ হচ্ছে যেটা অসৎ উদ্দেশ্যে নিতে হবে, যেটাকে ডিসঅনেস্ট ইন্টেনশন বলা হচ্ছে। এবং 5 নম্বর এলিমেন্ট হচ্ছে যেটাকে সরাতে হবে কিংবা রিমুভ করতে হবে, অর্থাৎ স্থানান্তর করতে হবে। তাহলে আমরা 5টা এলিমেন্ট পেলাম। এই 5টা এলিমেন্টকে আমরা আলোচনা করি। প্রথমত, অস্থাবর সম্পত্তি শুধু চুরির বিষয়বস্তু হতে পারে। স্থাবর সম্পত্তি বা ইমুভেবল প্রপার্টি কখনো চুরির বিষয়বস্তু নয়। কোনগুলো অস্থাবর সম্পত্তি অর্থাৎ মুভেবল প্রপার্টি সেই সম্পর্কে পেনাল কোডের 22 ধারাতে বলেছে একটা অস্থাবর সম্পত্তি হওয়ার জন্য 3টা এলিমেন্ট থাকতে হবে। প্রথম এলিমেন্ট হচ্ছে এটা কর্পোরিয়াল হতে হবে, এটা স্পর্শযোগ্য হতে হবে, দেখা যাবে, ছোঁয়া যাবে। 2 নম্বর এলিমেন্ট হচ্ছে অস্থাবর সম্পত্তিগুলো কখনোই ল্যান্ড হবে না, অর্থাৎ কোনো ভূমি হবে না। 3 নম্বর হচ্ছে অস্থাবর সম্পত্তিগুলো মাটির সাথে পার্মানেন্টলি লেগে থাকবে না। এই 3টা এলিমেন্ট যদি থাকে তাহলে সেটাকে অস্থাবর সম্পত্তি বলা যায় পেনাল কোডের 22 ধারা অনুযায়ী। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে ল্যান্ড কিংবা স্পর্শযোগ্য এটার ডেফিনেশন দেওয়ার দরকার নাই, কিন্তু পার্মানেন্টলি ফ্যাসান্ট শব্দের অর্থ কি? মাটির সাথে পার্মানেন্টলি লেগে থাকার অর্থই হচ্ছে যে এটাকে যদি আমরা মাটি থেকে আলাদা করতে যাই তাহলে এটা তার প্রকৃতি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা একটা জানালা কিংবা একটা দরজা অস্থাবর নাকি স্থাবর এটা একটু আমরা টেস্ট করি। জানালা কিংবা দরজাকে যদি আমরা বিল্ডিং থেকে আলাদা করি তাহলে বিল্ডিং এর স্ট্রাকচারের মূল যে প্রকৃতি সেটা পরিবর্তন হবে। সেই অর্থে দরজা কিংবা জানালা কখনোই অস্থাবর সম্পত্তি নয়, এটা একটা স্থাবর সম্পত্তি যতক্ষণ লেগে আছে। আমাদের সিলিং ফ্যান কিংবা টেবিল ফ্যান কিংবা ল্যাপটপ, ফোন আমরা যেগুলো ইউজ করি এগুলো অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি নয়, কারণ এগুলো মাটির সাথে পার্মানেন্টলি লেগে থাকে না। এই জন্য সেকশন 22 অনুযায়ী অস্থাবর সম্পত্তির 3টা এলিমেন্ট থাকতে হবে। একটা হচ্ছে কর্পোরিয়াল প্রপার্টি হতে হবে, একটা হচ্ছে ল্যান্ড হওয়া যাবে না, এবং 3 নাম্বার হচ্ছে এটা মাটির সাথে পার্মানেন্টলি লেগে থাকা যাবে না। তাহলে আমরা প্রথম এলিমেন্ট আলোচনা করলাম যে তাহলে এই অস্থাবর সম্পত্তি চুরি হবে, অন্য কোনো সম্পত্তি চুরি হিসাবে গণ্য করা যাবে না। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অন্যের ভোগ দখলে থাকতে হবে। যে সম্পত্তি অন্যের ভোগ দখলে নাই সেটা কখনো চুরি হবে না, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি সেটা এনজয় করবে। সেটা তার মালিকানার মাধ্যমে এনজয় করতে পারে অথবা পজিশনের মাধ্যমে এনজয় করতে পারে, তার দখল থেকে এটা সরিয়ে নিতে হবে। তাই একটা আংটি যদি কেউ কুড়িয়ে পায় তাহলে সেটা চুরি নয়, কারণ এটা অন্যের ভোগ দখলে নেই। সেটা একটা ডিফারেন্ট ধরনের অপরাধ, সেটার জন্য পানিশমেন্ট পেনাল কোডে রয়েছে, কিন্তু এটা চুরি নয়। চুরি হতে হলে কারো একটা দখলে থাকতে হবে। তাহলে ভোগ দখল কিংবা পজিশনের ডেফিনেশন আমরা পড়েছি। পজিশন মিনস দ্য স্টেট অফ হ্যাভিং, উইং অ্যান্ড কন্ট্রোলিং সামথিং, অর্থাৎ কোনো জিনিস থাকা, সেটাকে অর্জন করা এবং সেটার উপরে নিয়ন্ত্রণ থাকাটাকেই পজিশন বলা। এই পজিশন থেকে কোনো জিনিস যদি সরিয়ে নেওয়া হয় তাহলে সেটাই চুরি হবে। 3 নম্বর হচ্ছে তার অনুমতি ছাড়া সেটা নিতে হবে, অর্থাৎ উইথাউট এনি কনসেন্ট অফ দ্য পারসন হু হোল্ডস ইট অর হু এনজয়ড ইট। যে ব্যক্তি এটা এনজয় করছে কিংবা পজিশনে রেখেছে তার অনুমতি ছাড়া এটা নিতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি কারো অনুমতি ছাড়া একটা ফোন সরিয়ে ফেলে তাহলে সেটাও চুরি হিসেবে গণ্য হবে। অনুমতি এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তবে এটা আদালতে প্রমাণের বিষয় যে অনুমতি প্রকাশ্য হবে নাকি অপ্রকাশ্য হবে। 2 ধরনের অনুমতি আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। যেমন সরাসরি অনুমতি, কাউকে সম্মতি দেয়া হলো যে এটা তুমি ইউজ করতে পারো, এটাও এক ধরনের অনুমতি। আর কখনো পরোক্ষ অনুমতি, যেমন একটা লাউঞ্জের মধ্যে একজনের ছাতা সবাই ব্যবহার করছে, তিনি কাউকে অনুমতিও দেয়নি, কাউকে নিষেধও করেনি, সবাই এটা ব্যবহার করছে। এই ক্ষেত্রে এটা ওই লাউঞ্জের মানুষের জন্য, কলিগদের জন্য এটা সম্মতি হিসেবে গণ্য হবে। এটাকে পরোক্ষ সম্মতি কিংবা ইমপ্লাইড কনসেন্ট বলা যেতে পারে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা দেখছি যে সম্মতি থাকতে হবে। সম্মতি ছাড়া কোনো জিনিস যদি ব্যবহার করা হয় বা সরিয়ে ফেলা হয় সেটা চুরি হিসাবে গণ্য হবে। 4 নম্বর এলিমেন্ট হচ্ছে অসৎ উদ্দেশ্যে নিতে হবে, অর্থাৎ ডিসঅনেস্ট ইন্টেনশন থাকতে হবে। ডিসঅনেস্ট ইন্টেনশন ছাড়া
চুরি হবে না। কোনো সম্পত্তি সরানোর সময় যদি কারো সৎ উদ্দেশ্য থাকে, বোনাফাইড ইন্টেনশন থাকে, তাহলে সেটা চুরি হবে না। ম্যালাফাইড ইন্টেনশন থাকতে হবে, যেমন কোন একটা বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য কোন একটা সম্পত্তি আপনি আরেকজনের সম্পত্তি সরিয়ে ফেলেছেন। যেমন কেউ কাপড় শুকাতে দিয়েছে, বৃষ্টি এসেছে, আপনি সেই কাপড়গুলো সরিয়ে নিয়ে আপনার বাড়িতে রেখেছেন। এটা শুধুমাত্রই বৃষ্টির পানির থেকে সেই কাপড়গুলোকে রক্ষা করার জন্য, কিংবা কারো একটা ল্যাপটপ ভিজে যাচ্ছে, আপনি সেটাকে সরিয়ে ফেলেছেন। এগুলো অসৎ উদ্দেশ্য নয়, এগুলো চুরি হিসেবে গণ্য হবে না। তবে কোনগুলো ডিসঅনেস্ট ইন্টেনশন, কোনগুলো বোনাফাইড ইন্টেনশন, এগুলো কোর্টে প্রমাণ সাপেক্ষ বিষয়। নেক্সট হচ্ছে সম্পত্তি সরাতে হবে, অর্থাৎ ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, অর্থাৎ সম্পত্তি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর থাকতে হবে, তাহলে তাছাড়া চুরি হবে না। যে সম্পত্তি যেখানে পড়ে আছে সেখানেই যদি থাকে তাহলে সেটা চুরি হিসাবে গণ্য হবে না। স্থানান্তর বলতে এক রুম থেকে আরেক রুম, এক রুমের বিভিন্ন প্লেসও হতে পারে, এমনকি এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক গ্রাম থেকে আরেক গ্রাম, নানা রকম ভাবে এই সম্পত্তি নিয়ে যাওয়া, এটা চুরি হিসাবে গণ্য হবে। চুরির ক্ষেত্রে এই 5টা এলিমেন্ট থাকতে হবে। তাহলে আমি আবারও বলছি, দ্য প্রপার্টি মাস্ট বি মুভেবল, অর্থাৎ প্রপার্টি অস্থাবর হতে হবে। 2 নম্বর হচ্ছে ইট মাস্ট বি এনজয়েড বাই এনি পারসন, এটা কোনো ব্যক্তি এনজয় করবে, ভোগ দখল করবে। 3 নম্বর হচ্ছে অনুমতি ছাড়া এটা নিতে হবে, অর্থাৎ উইথাউট কনসেন্ট এটা নিতে হবে। এবং 4 নম্বর হচ্ছে অসৎ উদ্দেশ্যে নিতে হবে, ডিসঅনেস্ট ইন্টেনশন। এবং 5 নম্বর হচ্ছে সরাতে হবে, অর্থাৎ এই সম্পত্তিটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, অর্থাৎ রিমুভাল অফ দ্য প্রপার্টি থাকতে হবে। এই 5টা এলিমেন্ট থাকলে এই ধরনের কার্য চুরি হিসেবে গণ্য হবে। 378 এ কিছু ব্যাখ্যা রয়েছে, আমরা সেই ব্যাখ্যাগুলো একটু দেখি। কোনো বস্তু যখন মাটির সাথে সংযুক্ত থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ এটা চুরির বিষয়বস্তু হবে না। অর্থাৎ মাটির সাথে লেগে থাকলে পার্মানেন্টলি সেটা স্থাবর সম্পত্তি হবে, এবং স্থাবর সম্পত্তি কখনো চুরি করা যায় না। চুরির বিষয়বস্তু তখনই হবে যখন এটা মাটির থেকে আলাদা হবে। তাহলে যেমন গাছ যতক্ষণ মাটির সাথে লেগে আছে এটা চুরি হবে না, কিন্তু যখনই গাছ কেটে ফেলবে তখনই সেটা চুরি হবে। এই ক্ষেত্রে গাছ কাটার পর যদি সেটা নিয়ে নাও যায় সেটা চুরি হবে, কারণ গাছ কাটার সাথে সাথেই চুরি হিসাবে গণ্য হবে। কোন জিনিসকে সরানোর জন্য প্রতিবন্ধকতা দূর করাও চুরি হিসাবে গণ্য হবে, অর্থাৎ যে অবস্ট্যাকল ছিল সে অবস্ট্যাকল গুলো এক এক করে সরানো হলো, সেটা চুরি হিসাবে গণ্য হবে। যেমন একটা গরু গোয়াল ঘরে রয়েছে, গোয়াল ঘরের যে হচ্ছে দরজা সেটা খুলে দেয়া, গরু অটোমেটিক্যালি বের হয়ে যাবে, এই প্রতিবন্ধকতা দূর করাও চুরি হিসাবে গণ্য হবে। এর পরের ব্যাখ্যা হচ্ছে যে কোনো প্রাণীর ক্ষেত্রে চুরি কেমন হবে। তো প্রথমে একটা বলে ফেললাম যে প্রতিবন্ধকতা দূর করা এটা হচ্ছে চুরি হবে। আবার এই প্রাণীকে তার ডিরেকশন চেঞ্জ করে দিলেও চুরি হিসাবে গণ্য হবে। কোনো প্রাণী উত্তর দিকে যাচ্ছে, সেটাকে ম্যালাফাইড ইন্টেনশনে দক্ষিণ দিকে মুখ করে দেয়া এবং পরবর্তীতে সেই প্রাণী হেঁটে হেঁটে দক্ষিণ দিকে যাওয়া, এটা চুরি হিসাবে গণ্য হবে। কোনো প্রাণীর গলায় দড়ি খুলে দেওয়ার সাথে সাথেই চুরি হিসাবে গণ্য হবে, এটা হচ্ছে আর তার দখলে নিয়ে যাওয়ার দরকার নেই, এটা দড়ি খুলে দেওয়াটাই চুরি হিসাবে গণ্য হবে। এছাড়াও কোনো প্রাণীকে লোভ দেখিয়ে কোনো টোপ ব্যবহার করে নিজের সাথে সাথে নিয়ে আসা, এটাও চুরি হিসাবে গণ্য হবে। তাহলে প্রাণীর ক্ষেত্রে নানা রকম ডাইমেনশনে আমরা চুরি দেখি। এছাড়াও নিজের সম্পত্তি চুরি হিসাবে গণ্য হয় কিনা, নিজের সম্পত্তি কখনোই চুরি হিসাবে গণ্য হয় না, কারণ নিজের সম্পত্তি কারো অনুমতি লাগে না। তবে চুরি হিসাবে গণ্য হওয়ার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, নিজের সম্পত্তিও চুরি হবে যদি কোন একজন ব্যক্তি, যেমন দেখা যায় যে একজন ব্যক্তি তার একটা প্রপার্টি কাউকে মর্গেজ দিয়েছে, এই মর্গেজ দিয়ে সে লোন নিয়েছে, পরবর্তীতে যে মর্গেজ গ্রহীতা তার কাছে তার অনুমতি ছাড়া সে এই জিনিস উদ্ধার করতে গিয়েছে। যেমন মিস্টার এ, তিনি 2 লাখ টাকার বিনিময়ে মিস্টার বি কে একটা গাড়ি মর্গেজ দিয়েছে, বন্ধক দিয়েছে, দিয়ে মিস্টার বি এর কাছ থেকে 2 লাখ টাকা ঋণ নিয়েছে। পরবর্তীতে মিস্টার এ মিস্টার বি এর অনুমতি ছাড়া তার নিজের গাড়িটাও যদি নিয়ে আসে, না জানিয়ে, ম্যাল ইন্টেনশন নিয়ে, তাহলে সেটাও চুরি হিসাবে গণ্য হবে। তাহলে নিজের সম্পত্তি কখনো কখনো চুরি হিসাবে গণ্য হয়। এরপর হচ্ছে রাস্তার পাশে পড়ে থাকা জিনিসকে চুরি হিসেবে গণ্য হবে কিনা, উত্তর হচ্ছে না, কারণ রাস্তার পাশে কোনো জিনিস চুরি হিসেবে গণ্য না হওয়ার অন্যতম উপাদান যেখানে সম্পত্তিটা কারো দখলে নেই, এই জন্য এটা চুরি হিসেবে গণ্য হবে না। তবে এটা একটা ডিফারেন্ট অপরাধ, একে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন বলে। এটা ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশনের অধীনে পানিশমেন্ট হবে, চুরির পানিশমেন্ট হবে না। কোনো মাছকে চুরি করা যাবে কিনা, মাছের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা প্রাণী যখন ফ্রিলি ঘোরাফেরা করে, যেটা কারো দখলে নাই, সেটা মাছ হোক, কোনো বন্য প্রাণী হোক, ন্যাচারে প্রকৃতিতে ফ্রিলি ঘোরাফেরা করে, তাহলে সেটা যদি কেউ নিয়ে আসে নিজের দখলে, সেটা চুরি হিসেবে গণ্য হবে না। সেটার জন্য আলাদা আলাদা অপরাধ হতে পারে, কিন্তু চুরি না। নদীতে হচ্ছে উন্মুক্ত কোনো মাছ, সেটা যদি কেউ জাল দিয়ে ধরে, সেটা চুরি হিসেবে গণ্য হবে না। কিন্তু কারো দখলে থাকা পুকুর কিংবা কারো দখলে থাকা কোনো ট্যাঙ্ক কিংবা কোনো জলাশয় থেকে কোনো মাছ নিজের দখলে নিয়ে আসা, এটা চুরি হিসেবে গণ্য হবে, কারণ এখানে একজন মানুষের পজিশনে রয়েছে। চুরির শাস্তি 379-এ বলা আছে যে কোনো ব্যক্তি যখন 378-এর অধীনে কোনো চুরি করে, তার সর্বোচ্চ শাস্তি 3 ইয়ার্স এবং সেটার সাথে ফাইন রয়েছে। 380-তে যে কোনো ডুয়েলিং প্লেস, হাউস কিংবা ভেসেল কিংবা কোনো টেন্ট, বিল্ডিং, এইরকম জায়গা থেকে, অর্থাৎ কোনো বাড়ি, কোনো তাবু, এইরকম জায়গা থেকে, বাসগৃহ থেকে চুরি করলে সেটা সর্বোচ্চ শাস্তি 7 বছর পর্যন্ত। 380-তে বলা আছে, 381-তে বলা আছে যে কোনো মাস্টারের, অর্থাৎ কোনো মালিকের কোনো প্রপার্টি যদি কোনো ক্লার্ক কিংবা
সার্ভেন্ট কিংবা হচ্ছে কোনো চাকর যদি চুরি করে তাহলে তার শাস্তি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত এবং জরিমানা রয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, আগামী লেকচারে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।